শুভ্র পরীকে নিয়ে খাটে শুয়ে পড়ে বলল, কিছু হবে? কি হবে? পরী বলে উঠল, হওয়ার তো অনেক কিছু আছে, কিন্তু সময় যে নাই, বাসা যাইতে হবে। শুভ্র বলল, আর একটু থাকি না? পরী বলে উঠল। শুভ্র একটু মুচকে হেসে বলে, তুমি বড়ই আজব মেয়ে পরী, কখন যে কি তোমার মাথায় আসে সেটা তুমিও বুঝতে পারো না। বুঝে নাও, আমি এরকমই। বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে কিস করলাম। এই প্রথম ভালোবেসে কিস করলা পরী। আমি কিন্তু গুনে গুনে রাখবো এখন থেকে কতটা কিস করলে তুমি আমাকে, আমাদের বিয়ের পর থেকে। গুনো, তোমায় কে নিষেধ করেছে গুনতে? বলেই গালে চটাস করে একটা কিস করলাম। এভাবে এত আদর করো না বাবা, নিজেকে কন্ট্রোল রাখা দায় হয়ে পড়বে যে। শেষে স্বামী থেকে বিধ্বস্ত প্রেমিক হয়ে যাব, তখন কিন্তু নিজেই ভয় পেয়ে যাবে। এবার শুভ্র উঠে একটা বক্স নিয়ে এসে আমার হাতে দিল। গিফট পেপারে মোড়ানো বক্সটি ছিল। এটা কি? সারপ্রাইজ, খুলে দেখো, শুভ্র বলল। আমি বক্সটি খুলে দেখলাম একটা লকেট সহকারে মোটা পিটা চেন। লকেটে এসপি বড় করে লেখা, একজোড়া বালা এবং একজোড়া চুল, দুটা নাকফুল, একটা স্বর্ণের আর একটা 7 পাথরের ডায়মন্ড নাকফুল। শুভ্র, আমি তো নাকফুল পরতে পারবো না, আমার নাক ছিদ্র করা নেই তো। পরে সেটা দেখা যাবে। পছন্দ হয়েছে তোমার? আমি এগুলো সম্পর্কে তেমন বুঝি না, যা মনে হলো সেটা নিয়েছি। আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ঝাক্কাস, দারুণ, ঠিক আমার শুভ্র বরের মতো দেখতে। ওকে চলো, উঠে পড়ো, বাসায় যেতে হবে, রাত 9টা বেজে যাচ্ছে প্রায়। যাক, পরি বলে উঠল, ছেলে মানুষই করো না পরি, এখন সাবধানে থাকতে হবে। বাসার কেউ যেন টেরও পায় না, যখন তখন জড়িয়ে ধরবে না, বুঝছো? শুভ্র বলল। বলে উঠে আগে ড্রেস পরে হোটেল থেকে বের হলাম। আমি গাড়িতে উঠে শুভ্রকে জড়িয়ে ধরে আছি আর ও ড্রাইভ করছি। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে শুভ্র বলল, দেখো আমাদের বিয়ের খাওয়া দাওয়া চলছে। আমি দেখলাম একটু দূরে প্যান্ডেলে অনেক গরিব মানুষদের খাওয়ানো হচ্ছে। আমি তো জাস্ট অবাক। এই ছেলেটা বেশ খরুচে আছে, মনটাও বিশাল। একটা ছেলে আসলো। শুভ্র ওকে টাকা দিয়ে বলল, বাসা যাচ্ছি, তোমরা এদিকটা দেখো, বলে গাড়ি স্টার্ট করলো। 10টার দিকে বাসায় এলাম। শুভ্র যেগুলো উপহার দিছি ওগুলো সব গাড়িতেই রাখছি, কারণ কেউ দেখে ফেললে সমস্যা হবে। রুমে এসে ফ্রেশ হতেই অনিতা আন্টি, উফ সরি, আমার শাশুড়ি মা আমাকে এসে বলল, কেমন পরীক্ষা হলো পরি? জি, ভালো হয়েছে। আজ থেকে নিচে আমাদের সাথে খেও, কেমন? দিদুন যদি বকা দেয়, দেখ, একটু মানিয়ে চলো মা, বলেই চলে গেলেন। বেশ তো ছিলাম, আবার বিমলার প্যাচাল শুনতে নিচে যাইতে হবে। নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছি সবার আগে। এটা মার বুদ্ধি, সেটাই কাজে লাগাচ্ছি। দিদুন এসে বলল, এই তুমি এখানে? কি করব দিদুন, কবে থেকে আপনার চাঁদখানা মুখ দেখিনি, তাই দেখতে এলাম। আহা, দাদুর পছন্দ আছে বটে, এত বয়স হয়ে গেছে তবুও চেহারার জৌলস কমে নাই আপনার। পাম দিলাম আর কি। আমার কথা শুনে বিমলা দিদুন মনে হয় একটু আকাশে উড়ল খুশিতে। তারপর বসে পড়ল, আর কিছু বলল না। যাক, বুদ্ধিটা কাজে লেগেছে। ইস, আগে যদি জানতাম তাহলে বুড়িটাকে কবেই পটে নিতাম। সবাই খেতে এসে আমাকে দেখে তো অবাক, খুশিও হয়েছে। অর্পিতা আমার পাশে বসতেই নিতাই দাদু বলল, ডার্লিং, তুই আমার বাম পাশে বস। তোদের দুজনের পাশে বসলে নিজেকে যুবক যুবক লাগে। দাদুর কথা শুনে দিদুন খেপে গিয়ে বলল, ওই যে শুরু হলো। কেন, তোমার হিংসা হয়? হিংসুটে মহিলা কোথাকার, বলেই হাসতে লাগলো। কৌশিকদা এসে বলল, আমাদের দিদুন কিসে কম, বলেই ওনার পাশে বসলো। শুভ্র এসে আমাকে দেখে ইশারা করে বলল, ওইখানে তুমি। আমি চোখ নামিয়ে একটা মুচকি হাসি দিলাম শুধু। খুব মজা করে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে প্রশ্নের বিপ কোশ্চেন মিলাইতে লাগলাম। রাত 12টা বাজে, তাই উঠে ঘুমানোর প্রস্তুতি নিতেই শুভ্রর কল। শুরু হলো ওর দুষ্টমি। হ্যালো পরি, ছাদে আসো। ঘুমাবো। যেতে পারবো না। তুমি ছাদে কেন? একটা চাঁদ দেখে মন ভরছে না, আর একটা চাঁদ দেখতে মন চাচ্ছে। চাঁদ? আমি যেতে পারবো না বলেই কল কেটে দিলাম। শুভ্র দাঁড়িয়ে সিগারেট টানছে। আধা ঘন্টা হয়ে গেল, তবুও পরি আসলো না। হয়তো ঘুমিয়ে পড়েছে। শুভ্র আর একটা সিগারেট ধরাতে পরি এসে খপ করে সিগারেট টান দিয়ে হাতে নিয়ে বলল, এটাতে কি মজা পাও? ছাড়তে পারো না? পরি, ওটা তোমার আগে আমার জীবনে এসেছে, তাই ওকে যদি ছেড়ে দিই তাহলে তো তোমাকেও ছেড়ে দেবো, তাই না? জি না, খারাপ জিনিসের কোনো সময় লাগে না। তাছাড়া এই নেশার থেকে কিন্তু বউ ঠোঁটের নেশা অনেক জোস। তুমি জানো সেটা? কিভাবে জানবো বলো? বউ তো আজ অব্দি ঠোঁটে কিছুই করলো না। তাহলে? বলে সিগারেটটা আমার হাত থেকে নিয়ে আবার খেতে লাগলো। শুভ্র ফেলে দাও বলছি বলেই আবার টান দিতেই সিগারেটের ছাকা আমার হাতে লাগতেই আমি হাত সরিয়ে নিলাম। লাগতো তো ছাকা। আবার যদি মৃদুলের সাথে কথা বলো তাহলে আমি নিজে ছাকা দিব, এর থেকে গভীরভাবে, বুঝছো?
বলে পরীকে কাছে টেনে নিল। শুভ্রর কাছে আসতেই পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠল আমার। বুকে তখন কেমন জানি ধক ধক করছিল। ও আমার বুকে মাথা রেখে বলল, পরী, তুমি ভয় পাচ্ছ আমাকে? না তো। তাহলে এত কাঁপছো কেন এভাবে? আর এত ধাক্কান কেন? জানি না। ওকে জানতে হবে না, চলো নিচে। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে। না, ঘুমাবো না বলে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে দিলাম। শুভ্র এসে এক হাত আমার পেটে আর এক হাত ঘাড়ে রেখে বলল, পরী, তোমার মতলব কি বলো তো? কিছু না। কিছু তো অবশ্যই। না, কিছু না, চলো ঘুমাবো বলেই ওকে নিয়ে নিচে নেমে আসলাম। বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কোনো সমস্যা নেই দুজন একসাথে থাকাতে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে লাইট অফ করে কেবল ঘুমাতে যাব, অমনি দরজা ভেদ করে শুভ্র আমার রুমে এসে ঢুকলো। আমি তো অবাক। দরজার ছিটকি দিয়ে খাটে এসে শুয়ে পড়ল ও। শুভ্র, কি হচ্ছে? পাগলামো কেন করছো? কখনো দেখেছো ফুলসজ্জা রাতে বউকে রেখে বর অন্য রুমে শুইছে? তাই বউকে আদর করতে এলাম। আদর কেন? আদর বোঝো না? আসো, বুঝিয়ে দিচ্ছি। লাগবে না, তুমি যাও তো, কাল সকালে তোমার অফিস আছে। তুমি জানো পরি আমি কত রাত জেগে থেকে কাঁদছি। রাতে 1 ঘন্টা ঘুমাতাম না, আবার সকালে অফিসে যেতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে না ঘুমানোর। ওর কথা শুনে চুপ করে রইলাম। পরি, বলো। আজ তুমি বাকি রাত জেগে থাকবে আর আমি ঘুমাবো শান্তি করে। এটাই তোমার শাস্তি আমাকে প্রতি রাত জেগে রাখার জন্য। আমার চিন্তা নেই। সকালে সবাই জেগে ওঠার আগে আমায় ডাক দিয়ে ওঠাবা, এটা তোমার দায়িত্ব রইল বলেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জি হুকুম। আমার মিষ্টি বরটা বলেই ওর কপালে কিস করলাম। আমি ওর মাথায় হাত বোলাতেও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বাকি রাতটা জেগে থাকলাম। যে আমার জন্য এত কষ্ট করেছে, রাতের পর রাত জেগেছে, তার জন্য এটা কোনো কষ্টই না। ফজরের আজানের একটু পরে ওকে ডাকলাম। ও বাধ্য ছেলের মতো উঠে গিয়ে ওর রুমে আবার শুয়ে পড়ল। আমি অ্যালার্ম দিয়ে ওর গায়ে কাপড় দিয়ে লাইট অফ করে দিয়ে ওর কপালে একটা কিস করে দরজা হালকা লাগিয়ে দিয়ে চলে আসলাম। আজকের পর থেকে ওর পছন্দ অপছন্দ সব খেয়াল রাখার চেষ্টা করি। মৃদুলের সাথে সম্পূর্ণ কথা বলা অফ করে দিই। এর মধ্যে কয়েকবার কলও দিয়েছিল, কিন্তু রিসিভ করি নাই। প্রথম পরীক্ষার পর 3 দিন ছুটি ছিল। তারপর আবার আজ পরীক্ষা। বসে পড়ছিলাম, এমন সময় শুভ্র এসে বলল, পড়ে পড়ছ? আমি মুখ তুলে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে মাথা ঝাঁকালাম। ও এসে বলল, পড়ি, গাড়ি নিয়ে যেও। আমি সব বলে দিব ড্রাইভারকে। বলেই আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, ফোন নিয়ে যাবা। পরীক্ষা শেষে একবারে উপরে যেন 2বার কল দিতে না হয়। আমি গাড়িতে যাব না শুভ্র, রিকশায় যাব। আমার গাড়ি ভালো লাগে না। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে। আমার কাছে এসে কপালে কিস করে বলল, ভালো করে পরীক্ষা দিও। এর মধ্যে একবার কল দেব, বুঝছো? কল রিসিভ করতে যেন মিস হয় না, বলেই চলে গেল। আমি আবার পড়ার প্রতি মনোযোগ দিলাম। 12টার দিকে একবার শুভ্র কল দিল। ওর সাথে কথা বলে হালকা খাবার খেয়ে মাকে বলে বের হলাম বাসা থেকে। একদম হলে এসে দেখি বিদ্যুৎ আমাকে দেখে মুচকে হাসিয়ে দিয়ে বলল, কিরে পড়ি, কত টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করিস প্রতিদিন? আমি ওর থেকেও বেশি দিব। আসবি আমার কাছে? বিশ্বাস কর, খুব আদর দিব, জীবনেও ভুলতে পারবি না। কি বলিস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে। গত পরীক্ষায় অত দামি কারে বৃষ্টির মধ্যে চড়ে কই গেলি? কি ভাবছিস আমি বুঝি না সব? বাহ্যা মেয়ে কোথাকার। আমি চুপ করে থাকলাম, কিছু আর বললাম না, কারণ ও চটে আছে, যে কোনো সময় এখানে সিন ক্রিয়েট করতে পারে। পরীক্ষার শুরু হওয়ার 15 মিনিট আগে স্যার এসে খাতা দিল। সব ফর্মালিটি পূরণ করতেই কোশ্চেন দিল। আজও ভালো হয়েছে প্রশ্নগুলো বলে লিখতে শুরু করলাম। 1 ঘন্টা যাওয়ার একটু পর হঠাৎ একটি স্যার এসে আমাকে দাঁড়াতে বলল। আমি বললাম, স্যার, এনি প্রবলেম? এই মেয়ে, উঠতে বলেছি, তুমি উঠবা, এত কথা বলো কেন? আমি উঠে দাঁড়াতেই আমার পেছনে বেঞ্চি থেকে 2টো নকল বের করে বলল, এটা কি? আমি নকলগুলো দেখে স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি নকল করিনি। তা আসলো কোথা থেকে? পুরো রুমের স্টুডেন্টরা আমার দিকে তাকিয়েছিল। আমি লজ্জায় বললাম, স্যার, আমার এটা নয়। এই মেয়ে, তোমার কাছ থেকে পাওয়া গেছে আর বলছি এগুলো তোমার না? আমি পেছন দিকে তাকিয়ে দেখি আবিদা মুসকি মুসকি হেসেই যাচ্ছে। আমার আর বোঝার বাকি রইল না, এটা এদের কাজ। আমি রেগে বললাম, স্যার, আমি নকল করিনি। এতে স্যার আরও রেগে গিয়ে বলল, স্যারকে রাগ দেখাও? জাস্ট একটা সিগনেচার তোমার লাইফ বরবাদ, বুঝছো? স্যার, আমি নকল করিনি বলছি তো, বলেই কাঁদতে লাগলাম। স্যার এবার আমার খাতা নিয়ে সোজা চলে গেল এবং নকল সহ আমার খাতা স্টিপলার করে বলল, একে আজ বহিষ্কার করেই ছাড়ব। বুঝলাম সব বিদ্যুতের কাজ। আজ আমি ফাঁদে ধরা পড়ছি আর রক্ষা নেই। পুরো রুমে নোটিশ চলে আসলো, একটা ছাত্রী বহিষ্কারের খবর। আমি কাঁদতে কাঁদতে বাইরে এসে দাঁড়িয়ে রইলাম। প্রচুর ঘাবড়ে গিয়ে আমার হাত পা কাঁপছে। শুভ্রর কথা মনে পড়তেই চট করে শুভ্রর কাছে কল দিয়েই কাঁদতে লাগলাম। পড়ি,
তোমার না হলে থাকার কথা, তুমি এই সময় কল কেন দিছো? আর কাঁদছো কেন? আমাকে বহিষ্কার করেছে শুভ্র, বলেই কাঁদতে লাগলাম। এই, তুমি কপি টপি করতে যাওনি তো? তাহলে বাসায় চলে আসো। পরীক্ষার চিন্তা বাদ দাও, পড়াশোনা না করে কপি করে সব শেষ করে দিয়ে এখন আমায় কল দিচ্ছ। বাসায় ব্যাক করো। না শুভ্র, আমি কিছু করিনি। ওরা প্ল্যান করে সব করেছে বলে কান্নায় ভেঙে পড়লাম। আমার শিক্ষা জীবনের লাইফ শেষ। হোয়াট? ওকে, কেঁদো না, আমি আসছি, জাস্ট ওয়েট করো। বলেই কল কেটে দিয়ে শুভ্র অফিস থেকে বের হলো। এক্সাম হলে তো থমথমে একটা ভাব চলছে। একটা স্যার এসে বলল, এখানে নাকি একটা ঊর্ধ্বতন কর্মকর্তার ওয়াইফ এক্সাম দিচ্ছে। তোমাদের মধ্যে কেউ কি ওনার স্ত্রী এখানে আছো? ওরা জানে না সেটা পড়িয়েছিল। শুভ্র ২০ মিনিটের মধ্যে ভার্সিটিতে চলে আসলো। ওর গাড়ি দেখেই গেটের দারোয়ান খুলে দেয় গেট। কারণ এটা সরকারি গাড়ি ছিল, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার। শুভ্র পরীকে কল দিয়ে বলল, কই তুমি? পরী বলল, আমি এখানে বলেই শুভ্রর কাছে যাই। কি হয়েছে বলো তো? শুভ্র বলেই সব খুলে বলল পরী। সাথে আবিদার কথাও বলল এবং কাঁদতে লাগলো। এই, একদম সিন ক্রিয়েট করবে না এখানে। চলো, কোন রুমে তোমার সিট পড়েছে? পরীর সাথে শুভ্র এক্সাম হলে যাওয়ার সময় জেলা প্রশাসককে কল করে ভার্সিটিতে জলদি আসতে বলল। হলে সরাসরি পরীক্ষায় ঢুকতেই একটা স্যার বলল, এ মেয়ে, তুমি আবার এখানে এসেছো? শুভ্র এসে বলল, একে কে বহিষ্কার করেছে? একটা স্যার গর্ব করে এসে বলে, আমি করেছি, সব প্রমাণ সহই ওকে বহিষ্কার করেছি। আপনি কে? আপনাকে কি এর জন্য কৈফিয়ত দিতে হবে? সেটা তো দিতেই হবে। একজন এত অনুরোধ করে বলেছে যে সে কপি করেনি, তাকে আরও সার্চ করতে পারতেন। সেটা না করে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বহিষ্কার করেন কিভাবে? ওই মিয়া, তোমাকে সেটাও জবাব দিতে আমি বাধ্য নই। এমন সময় শুভ্রর ফোনে কল আসলো। ভার্সিটিতে জেলা প্রশাসক এসে শুভ্রকে কল দিলে ওনাকে এক্সাম হলে আসতে বলে শুভ্র। ভার্সিটিতে জেলা প্রশাসকের আসার খবরটা প্রিন্সিপালের কানে যেতেই উনিও এক্সাম হলে চলে আসেন। চোখ মুখে গভীর চিন্তার ছাপ। জেলা প্রশাসক এসে বলল, স্যার, অ্যানি প্রবলেম? শুভ্র বলল, শুধু প্রবলেম, মহা প্রবলেম। শফিক, জেলা প্রশাসকের নাম হলো শফিক। কি হয়েছে স্যার? শুভ্র সব খুলে বলল। সবাই তো অবাক হয়ে গেল শুভ্রের পরিচয় পেয়ে। স্যার, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনার অপমান আমি করতে চাই না, কিন্তু আপনি কিসের জন্য যাচাই বাছাই না করে এই কাজ করলেন? বলে শুভ্র টেবিলে একটা থাবা দিল। যদি আমার ওয়াইফ কপি করতো তাহলে আমি শুভ্র নিজেই ওকে দুটো চড় মেরে বাসায় নিয়ে যেতাম এবং শাসন করতাম, কিন্তু আপনি তো মহা অপরাধ করে ফেলেছেন যাচাই না করে। প্রিন্সিপাল বলল, স্যার, প্রুফ সহ ওকে ধরেছে, সেক্ষেত্রে কি করবেন? কিসের প্রুফ আর কতটুকু প্রুফ তা আজ দেখিয়েই আপনাদের ছাড়ব। এবার শুভ্র পরীর হাত ধরে বলল, আবিদাকে? পরী হাত দিয়ে আবিদাকে দেখিয়ে দিল। এতক্ষণ সব কাণ্ড দেখে আবিদা এমনি ভয় পেয়ে গেছে, তার মধ্যে সরাসরি শুভ্রকে ওর কাছে আসতে দেখে বেচারি ভয়েও কাঠ হয়ে গেল। এ মেয়ে, সব সত্য বলো, তা না হলে এমন হাল করব সারা জীবন পরীক্ষার হল দেখতেও পারবে না। স্যার, আমি কিছু জানি, বলে আবিদা উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল এসে বলল, দেখুন স্যার, আপনার ওয়াইফকে প্রমাণসহ বহিষ্কার করা হয়েছে, তাই অন্যের পরীক্ষা দেওয়া নষ্ট করতে পারেন না। এবার শুভ্র বলল, আমি আমার ওয়েফকে ভালো করে চিনি, ও নিজের স্বার্থে কোনোদিন মিথ্যা বলবে না, তাই কোনো মহিলাকে ডাকুন এই মেয়েটাকে সার্চ করার জন্য। প্রিন্সিপাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে তাকাতেই উনি ইশারা করে বলল, স্যার, যা বলছেন তাই করেন। একটা মহিলা এসে আবিদাকে সার্চ করতে অনেকগুলো নকলে পুরো পেজ পাওয়া গেল। শুভ্র বলল, পরীর খাতা নিয়ে আসুন। একজন একটু পর খাতা এনে দিলে সব মিলিয়ে দেখে ওগুলো আবিদার সব। এবার কি বলবেন আপনারা? আবিদা কান্নায় ভেঙে পড়ে বিদ্যুৎ সহ ওই স্যারের নাম বলে যাদের সহযোগিতা ও কাজগুলো করেছে। স্যার, আমায় ক্ষমা করে দেন, আমার লাইফ শেষ হয়ে যাবে। শাট আপ, বলে শুভ্র জোরে একটা ধমক দেয় আবিদাকে। আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বরবাদ করার প্ল্যান করছেন, তখন একবারও আপনার মনে হলো না মেয়েটির কী হতে পারে? তাও আপনি তার বেস্ট ফ্রেন্ড ছিলেন। স্যার, সব বিদ্যুতের প্ল্যান বলে আবিদা কেঁদে উঠল। শুভ্র কথাগুলো শুনে এতটা রেগে যায় যে হল ভর্তি ছাত্রছাত্রী, শিক্ষক, ম্যাজিস্ট্রেট সহ সকলের সামনে পরীকে কষিয়ে দুটো চড় মেরে বলে, ওই তোমার বন্ধু? এদের সাথে রাস্তার মধ্যে হই হুল্লোড় করো, রেস্টুরেন্টে যাও। এতটা রুচি তোমার কম যে এদের মতো অমানুষদের সাথে বন্ধুত্ব করো? শুভ্রর এই কাজ দেখে সবাই ভয় পেয়ে যায়। যে তার নিজের স্ত্রীকে ছাড় দেয় না, সে তাদের এবার কিভাবে ছাড় দিবে? শুভ্র প্রিন্সিপালের কাছে এসে বলল, আমার ওয়াইফকে রেখে যাচ্ছি, ওকে কিভাবে পরীক্ষা দেওয়াবেন সেটা আপনাদের বিষয়। আর রাজনীতির শিক্ষা দেন, তাই না? আপনাদের ভার্সিটির বিরুদ্ধে যদি আমি অ্যাকশন না নিতে পারি তখন দেখেন। স্যার, প্লিজ রেগে যাবেন না, একটা না হয় ভুল হয়ে গেছে তাই বলে এভাবে আমাদের পেটে লাথি দিতে পারেন না।
জব নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি নিজেই সব ব্যবস্থা করছি আপনার ওয়াইফের পরীক্ষার জন্য। তবুও অ্যাকশন নিয়েন না স্যার প্লিজ। শুভ্র কোনো কথা না শুনেই চলে গেল। পুরো ক্লাস দিয়ে একটা সিডর বয়ে গেল যেন। পরীকে প্রিন্সিপাল বলল, দেখো মা, আমি তোমার বাবার মতো। তোমার হাজব্যান্ডকে যদি একটু বোঝাতে, তাছাড়া আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার টেনশন করেন না, সমস্যা হবে না। কারণ আমি শুভ্রকে চিনি, ও অন্তত কারো ক্ষতি করবে না। শুভ্র একটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে, আর সামনে নিতু আর ওর একটা বান্ধবী বসা। নিতু শুভ্রকে ডেকেছে। হ্যাঁ নিতু, কি বলবে বলো? আমার ভীষণ তাড়া আছে। বলবো মানে? তোমাকে এখানেই রাখবো। কেন? আমাদের বিয়ের দিন কবে ঠিক করছো? পূজার পরে? হোয়াট? কিসের বিয়ে? আমি তোমাকে কোন দুঃখে বিয়ে করতে যাব? আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে তোমাকে বিয়ে করতে যাব? মানে তুমি কি বলছো? আমাদের আশীর্বাদ হয়ে গেছে আর তুমি মজা করছো? দেশে আইন আছে, এর ফলাফল কিন্তু ভালো হবে না। আর তোমাকে যে আমি সব জেনে শুনে বিয়ে করতে চাচ্ছি, এটাই তোমার সৌভাগ্য শুভ্র। আমিও তো সেটাই বলতে চাচ্ছি, সব জেনে শুনে যে আমি তোমাকে এতদিন টাইম দিছি, সেটাও তোমার সৌভাগ্য নিতু। তুমি ওই পতিতাবৃত্তি খোর রাস্তার মেয়ের জন্য আমাকে প্রত্যাখ্যান করবে? শুভ্র ওর ফোন বের করে নিতুকে দূর থেকে একটা ভিডিও দেখালো। দেখো তো নিতু, চিনতে পারো কি না? এটা তুমি না? নিতু ভিডিও দেখে আকাশ থেকে পড়ল। এটা ও কিভাবে পেল? আমি কিভাবে পেয়েছি সেটা বলছো তো মনে মনে? তাহলে শোনো। উপল আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে তুমি এরকম কুকাম করেছো। পরি পতিতা নয়, পতিতা তুমি। তোমার জন্য উপল সুইসাইড করেছে। যেদিন তুমি আমার বাসায় প্রপোজ দাও, সেদিন তোমায় দেখে আমি চিনতে পেরেছি। আমি এক ঢিলে দু পাখি মারতে চেয়েছিলাম, সেটা কাজও হয়েছে। আর তুমি হয়তো জানো না, পরি মাই লিগেল ওয়াইফ। এটা বাসার সবাই, এমনকি পরীর ভার্সিটি স্যারদেরও আজ জানা হয়ে গেছে। তাই নিজের ভালো চাও তো কেটে পড়ো। বলি শুভ্র উঠতে নিতু বলল, শুভ্র আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নিতু, আমিও পরীকে ভীষণ ভালোবাসি। তোমারটা স্বার্থ আর আমারটা নিঃস্বার্থের ভালোবাসা। তোমার জন্য পরীকে মানে আমার বউকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই বাই বাই। আর যদি আইনের কথা বলো, তাহলে আমি বলবো ওটা ভুলে যাও। ছোটবেলা থেকে আমি আমার বাসায় আইন চর্চা দেখে আসছি, তাই লিমিট ক্রস করো না। বাই। পরীক্ষা শেষ করে আজ জলদি বাসায় আসলাম। বাসায় ঢুকতে মা বলল, পরী, শুভ্র নিতে যায়নি তোমায়? না আন্টি, হয়তো কাজে আটকা পড়েছে বলেই রুমে এসে ফোন অফ করে দরজা লাগিয়ে দিলাম। আমাকে তাই বলে এত মানুষের সামনে চড় মারবে? আমার কি সম্মান নেই? আসার সময় কত মানুষের কত কথা শুনতে হলো। শুভ্র পরীকে কল দিচ্ছে বারবার, কিন্তু ফোন অফ। প্রচুর রেগে গেল শুভ্র। শেষে বাসায় কল দিয়ে ওর মাকে বলল, পরী বাসায় ফিরেছে কিনা? হ্যাঁ, অনেকক্ষণ আগেই তো ফিরেছে। আর তুই এখন গেছিস ওকে নিতে? আগে মনে ছিল না? কাজ ছিল মা, বাসায় এসে কথা বলছি মা, বলে কল কেটে দিয়ে বাসায় চলে আসে। খাবার টেবিলে পরীকে না দেখতে পেয়ে অনিতা পরীর রুমে গিয়ে দেখলো ওর রুম লক করা। পরী দরজা খোলো। আমি মার ডাক শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, আন্টি, আমার শরীর খারাপ লাগছে, কিছু খাবো না। আপনারা খেয়ে নেন, আমি একটু ঘুমাবো। কেন, তোমার শরীর ঠিক আছে তো? জি আন্টি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। ওকে, আমি সব খাবার রেডি করে রাখছি, ঘুম ভাঙলে খেয়ে নিও মা। ঠিক আছে। আমি এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত ছিলাম, তাই জলদি ঘুমও এসে গেল। আজ পরি খাবার খাবে না বৌমা? নিতাই বলল। না বাবা, এসে ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙলে খাবে। আপনারা খেয়ে নিন। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 2টা বাজে। খুব ক্ষুধা লাগছে, তাই নিচে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করলাম। তারপর খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে আনতে দেখি শুভ্র বসে আছে। ও এখানে কি করছে? ফরি, ফোন অফ কেন? বউ রাগ করছো তোমাকে ওভাবে চর মারার জন্য? সরি বউ, রাগ কন্ট্রোল করতে পারিনি। কথা বলবি না তো? ওকে, না বল। খাবার দে। ক্ষুধা লাগছে বলে প্লেট নিল। বুঝলাম ও আমার জন্য খায়নি। ওকে খাবার দিয়ে দাঁড়িয়ে রইলাম। কী রে, দাঁড়িয়ে আছিস কেন? প্লেট নিয়ে বস। আমারও প্রচুর ক্ষুধা লাগছে, তাই প্লেটে ভাত বেড়ে খেতে লাগলাম। এর মধ্যে ও আর একটাও কথা বলল না, খেয়ে সোজা উপরে উঠে গেল। আমি সব গুছিয়ে রেখে রুমে এসে শুয়ে পড়লাম। সেই দিনের পর থেকে শুভ্র আমার সাথে আর কথাই বলে না। না বলুক তাতে আমার কি। এভাবে আরও কিছুদিন চলে যায়। দুর্গাপূজার জন্য পরীক্ষার মধ্যে 8 দিন ছুটি পড়ে গেল। যেহেতু শুভ্রদের বাসায় পূজা হয়, তাই বাসায় অনেক ধুম। অনেক আত্মীয় স্বজনও আসছে। আমি রুম থেকে একদম আর বের হই না এ কয়েকদিন। শুভ্রটা যে কি করে ওকেও দেখতে পাই না। এই কয়েকদিন আমি রুমেই খাই, কারণ বিভিন্ন পূজা করে সেগুলো খায়। তাছাড়া আরও অনেক নিয়ম পালন করে, তাই মা ঘরেই খেতে বলেছে। শুভ্রের মাসির ছেলে বিকাশ পরীকে খুব ফলো করে। শুভ্রের আশীর্বাদের দিন পরীকে দেখে ওর খুব পছন্দ হয়। ছেলেটার চরিত্র একটু খারাপ। রাতে আমি পানি নিতে এসে পানি নিচ্ছিলাম,
এমন সময় একটা কিছু ছায়ার মতো দেখলাম, পেছন তাকাতেই সেটা সরে গেল। আমি তেমন গুরুত্ব না দিয়ে রুমে চলে আসলাম। পূজার 10ম দিনে সবাই সিঁদুর খেলায় মত্ত। আমি রুমে কাপটি মেরে শুয়ে আছি, কারণ অর্পিতা দাদু কয়েকবার ডেকে গেছে। আমি অসুস্থতার বাহানা দিয়ে শুয়ে আছি। যদি মা এসে বলে পরি সিঁদুর লাগাও একটু, এতে শুভ্রের মঙ্গল হবে, এই কথার ভয়ে শুধু চুপ করে পড়ে আছি। বিকাশ এটারই সুযোগ খুঁজছিল। বাসায় কেউ নেই, সবাই মন্দিরে গেছে। বিকাশ পরি রুমের কাছে গিয়ে পরীকে ডাক দিল। আমি বের হয়ে বললাম, বিকাশ কিছু বলবে? পরি মিষ্টি খাবা বলে আমার সামনে হরেক রকম মিষ্টির বাটি তুলে ধরলো। আমি মিষ্টি তেমন খাই না বিকাশ, অনেক আশা করে আনলাম আর তুমি খাবা না? ওকে, একটা খাচ্ছি বলে একটা তুলে নিয়ে মুখে পড়লাম। বিকাশ একটা পৈশাচিক হাসি দিয়ে মনে মনে বলে, একটাতেই কাজ হবে দারুণ। আমি খেতেই ও চলে গেল। আমি চুপ করে বসে পড়তে লাগলাম। প্রায় 20 মিনিটের পর আমার শরীর কেমন জানি করতে লাগলো। অসম্ভব রকম মাথা ঘোরানো প্লাস উত্তেজনা বেড়েই চলছে। আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু আর উঠতেও পারলাম না। বিকাশ এই সময়টার অপেক্ষা ছিল এতদিন। বিকাশ খুব খুশি হয়ে রুমে ঢুকে বলল, পরি, শুভ্র দাদার আশীর্বাদের দিন থেকেই আমি তোমাকে চাইতাম। আজ সেদিন এসেই গেল বলে পরির কাছে গেল। পরি বারবার ওর হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরে ওয়েট, তুমি নিজেই একটু পর আমার কাছে এমনি আসবে বলে পরির হাত ধরে। বিকাশ, কি করছিস সেখানে? বিকাশ চমকে পিছিয়ে ফিরে দেখে শুভ্র পিছনে চোখ টকটকে লাল করে দাঁড়িয়ে। পরীকে বিকাশ ছেড়ে দিতে পরি ধপ করে পড়ে যায়। শুভ্র জলদি রুমে গিয়ে পরীকে তুলে ওঠায়। পরীকে এক হাতে ধরে ওর কাছে এনে বলে, আর একবার ওর গায়ে হাত দে। কুত্তা কোথাকার বলেই শুভ্র বিকাশের গালে চড় মারে। শুভ্রের চড় খেয়েই বিকাশ গালে হাত দিতেই দৌড় দেয়। শুভ্র পরীকে রেখে বিকাশের পিছে দৌড় দিয়ে গিয়ে ওকে ধরে ফেলে। বিকাশের শার্টের কলার ধরে বলে, তোর সাহস কী করে হয় ওর গায়ে হাত দেস? জানিস ও তোর কে হয়? ও তোর বৌদি হয়, আর তুই ওর গায়ে হাত দিস বলেই এলোপাথারি মায় শুরু করে দিল। আমার আমানতের জিনিসের গায়ে হাত দেওয়া? শুভ্রদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। পরি টলতে টলতে শুভ্রের সামনে দিয়ে নিচে নামতে যাচ্ছে। পরি, এই পরি, ওদিকে কই যাচ্ছ বলে বিকাশকে এক হাত ধরে টানতে টানতে পরীকে এক হাতে ধরে নিজের কাছে নিল। এই, তুই ওর সাথে কি করেছিস বল, বলেই বিকাশকে ঝাঁকালো। পরীকে শুভ্র ওর রুমে রেখে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে বিকাশকে বলল, কি রে, বল কি করেছিস ওকে? বিকাশ ভয় কেঁদে উঠে বলল, মিষ্টির সাথে হাইড্রোজেন নেশাদ্রব্য এবং উত্তেজক মেডিসিন মিশিয়ে খাওয়াচ্ছি, যাতে পরি নিজে ওর কাছে আসে। তুই এত খারাপ বলেই কয়েকটা থাপড় বিকাশের গালে ও পিঠে পড়ল। দাঁড়া, তোর কি অবস্থা করি বলে ওকে টেনে হিস্ট্রি উপরে নিয়ে গিয়ে চিলেকোঠা রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। দাদা খুলে দাও, আর হবে না বলে বিকাশ বারবার শুভ্রকে ডাকতে লাগলো। শুভ্র সেদিকে কান না দিয়ে নিচে নেমে ও রুমে গেল। দরজা খুলতেই পরীকে দেখে ও বিড়বিড় করছে আর গায়ে ওড়নাটাও রাখেনি। পরি বলে ডাকতেই পরি শুভ্রর দিকে কামক দৃষ্টিতে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চেয়ে থাকলো। শুভ্র মনে মনে বলল, এই মেয়ে যে আজ কি করবে সেটাও ভালো জানে। শুভ্র পরীর গায়ে হাত দিতে পরি ওকে জড়িয়ে ধরে এবং গায়ে শক্ত করে খামচে দিয়ে ধরে। আহ, পরি, লাগছে তো। আর তুমি এত বড় নখ কেন রাখছো? ডাকিনীর মতো আঁচড়াচ্ছ তো দেখছি। পরি শুভ্রকে জড়িয়ে ধরে বারবার ওর বুকে মুখ গুজাচ্ছে। শুভ্র বুঝে গেল পরি কী চায়। পরি ওকে ধরে বলল, আই লাভ ইউ মৃদুল। মৃদুলের নাম শুনতেই শুভ্র রেগে যায় আর পরীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্বভাব যাবে না তোর? এই লজ্জা করে না বরের সামনে পরপুরুষের নাম ধরে ডাকতে? বলে শুভ্র পা বাড়াতেই পরি এসে ওকে আবার জড়িয়ে ধরে আর কিস করতে থাকে। এই, আমি চলে যাচ্ছি না, এখানে আছি বলে দরজাটা বন্ধ করে আসতেই আবার ওকে জড়িয়ে ধরে। না, মেডিসিনে দেখছি ব্যাপক কাজ করেছে। একে ছেড়ে দিলে নিজের তো সম্মান রাখবে না, সাথে আমারও সম্মান জলাঞ্জলি দিতে হবে। শুভ্র একটা কিস করলে পরি 5টা কিস করে। শুভ্র বলল, যদি তুমি সজ্ঞানে থাকতে তাহলে ব্যাপারটা অনেক পরিতৃপ্তিকর হতো। এই প্রথম প্রায় 1 বছর পর তাদের শারীরিক মিলন ঘটে, সেটাও পরির অজান্তে। শুভ্র পরীকে ওর রুমে রেখে আসে, কারণ ও বারবার ভেঙে পড়ছিল। ওকে শুয়ে দিয়ে ও রুমে আসে, সব ঠিকঠাক করে নিচে নেমে আসে। আর যদি ও না আসতো জলদি, তাহলে আজ কি হয়ে যেত? শুভ্র ভাবতেই গা শিউরে উঠল ওর। শুভ্র ওর মাকে কল দিয়ে বলল, মা বাসায় আসে জলদি, বলেই সোফাতে বসে পড়ল। অনিতা বাসায় আসতে শুভ্র উঠে ওর মায়ের কাছে গেল। কি হয়েছে বাবা? মা দাঁড়াও বলে শুভ্র ছাদে গিয়ে বিকাশকে টেনে হেসড়ে নিচে নেমে আনলো। অনিতা শুভ্রের কাজ দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে ওকে এভাবে টানছিস কেন? ওভাবে? সাধে টানছি মা। তোমার দিদির ছেলে আজ যা করেছে তা অনুমান করারও বাহিরে বলে বিকাশকে একটা চর বসিয়ে দিয়ে বলল, তুই মুখ খুলবি না, আমি কিছু করব?
বিকাশ শুভ্রের কাছে ধরা পড়ার পর থেকে অনেকগুলো মার খেয়ে ওর অবস্থা শেষ। ও বলল, শুভ্রদা মাফ করে দাও, কোনোদিন এমন করব না। আমি তোমার পা ধরছি, দাদা মাফ করে দাও। কি ঘটনা ঘটাইছিস সেটা আগে জলদি বল, বলে আর একটা চর বসিয়ে দিল। বেচারা বিকাশের গাল লাল হয়ে গেছে এতক্ষণে। বিকাশ বাধ্য হয়ে সব কথা অনিতার সামনে গড়গড় করে বলে দিল। অনিতা বিকাশের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। মেয়েটাকে একা ও ভাবে বাসায় রেখে যাওয়া ঠিক হয়নি। এভাবে হবে না, ওর মাকে ডাকো বলেই শুভ্র ওর মাসিকে কল দিয়ে আসতে বলল। বিকাশ এবার শুভ্রের পা ধরে বলল, দাদা মাফ করে দেন, মাকে কিছু বলেন না প্লিজ, বলে কাঁদতে লাগলো। বিকাশ, আজ যা তুই করেছিস সেটা আমার সহ্যের বাইরে। আমি যদি আজ না আসতাম তাহলে কি তুই ওকে ছেড়ে দিতিস? বলেই আবার একটা চর বসিয়ে দিল। শুভ্রর মনে হচ্ছে ওকে এখানেই পুঁতে দেয়। বিকাশের মা আসলে তাকে সব খুলে বলে শুভ্র। বলল, আমি যেন কোনোদিন বিকাশকে অন্তত আমার বাসার আশেপাশে না দেখি। এবার যদি দেখি তাহলে ওকে আর আস্ত রাখবো না, ওকে খুনই করে ফেলবো। সর চোখের সামনে থেকে বলে শুভ্র সেখান থেকে চলে আসলো। প্রায় একটানা 10 ঘন্টা ঘুমানোর পর পড়ে ওঠে। ওর শরীর বেশ ভারী ভারী লাগছে, পুরো চোখ মুখ ফুলে গেছে, কেমন জানি লাগছে, একটা অস্বস্তিকর অবস্থা। বিকাশের মিষ্টি খাওয়ার, তারপর পড়তে বসা, এরপর কিছু মনে নেই। এখন সকাল না সন্ধ্যা সেটাই বুঝতে পারছে না। পরের দিন ঘুম ওর ভাঙছে, তবুও ঘুমের রেশ কাটছে না বলে লম্বা একটা শাওয়ার নিল। পরি ফ্রেশ হয়ে নিচে নেমে আসতেই পলা বলে উঠল, এই পরি, তুমি উঠে পড়েছ দেখছি। কাল থেকে ঘুমাচ্ছ, তারপর থেকে তোমার সাড়া পাওয়া যায়নি। তুমি কি ভানটান কিছু খেয়েছিলে কি? অনিতা এসে পলাকে ধমক দিয়ে বলল, কি যাতা সব বলছিস? পরির দিকে তাকিয়ে বলল, মা কিছু খাবে? ভাত খেতাম, খুব ক্ষুধা লাগছে। অনিতা ওকে নিজে ভাত বাড়িয়ে দিয়ে সামনে বসে বলল, তোমার শরীর ঠিক আছে তো? আমি শুধু মাথা নাড়িয়ে বললাম, হুম। তারপর খেয়ে সেখান থেকে রুমে এসে বসে পড়লাম। পেট প্রচুর ব্যথা করছে, শরীরও ভালো লাগছে না। আবার ঘুম আসছে, তাই শুয়ে পড়লাম। একটু পর ঘুমও চলে আসলো। এক ঘুমে সন্ধ্যায় গিয়ে ঘুম ভাঙলো আমার। কি হচ্ছে আমার সাথে? এত ঘুম কেন হচ্ছে আমার? আমাকে কি কেউ ডাকতেও আসেনি বলেই উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম। দূরে দেখি দাদু কার সাথে যেন কথা বলছে। একটু পর মাগরিবের আজান দিলে অজু করে নামাজ পড়ে নিলাম। দেন পড়তে বসলাম, কারণ কাল পরীক্ষা। এমনি ঘুমানোর জন্য অনেক পড়া লস হয়ে গেছে। অর্পিতা এসে বলল, বাহ দিদি, তুমি দেখছি উঠে পড়ছো। কতবার আমি দাদা মা তোমায় এসে দেখে গেছি, তুমি ঘুমাচ্ছিলে। একবার ডেকেও ছিলাম, মা আর দাদা নিষেধ করে দিয়েছিল। আমি একটু হেসে বললাম, অর্পিতা একটু নিচে গিয়ে পলা আন্টিরে বলবা খাবার দিতে, আমার খিদা লাগছে। কাল পরীক্ষা, তাই পড়তেও হবে। এমনি অনেক সময় নষ্ট হয়ে গেছে। ওকে দিদি বলে অর্পিতা চলে গেল। এভাবে আরও অনেক দিন গেল। শুভ্র একটা জিনিস নোটিশ করলো, পরি আগের থেকে আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছে। শরীর অনেক পরিবর্তনও হয়ে গেছে। বেশ দারুণও লাগে ব্যাপারটা শুভ্রর কাছে। কিন্তু শুভ্র পরির সঙ্গে কথা বলে না, বরং এড়িয়ে চলে। কি যে ওর মনের ভিতর চলছে ও সেটা ভালো জানে। এভাবে পরীক্ষা শেষের দিকে পরীর আজ শেষ পরীক্ষা। মৃদুল বারবার কল করে বলেছে আজ দেখা করবে। পরিও বলেছে অপেক্ষা করবে ওর জন্য। বাসায় বলে গেল আসতে দেরি হবে, আজ লাস্ট পরীক্ষা তাই। পরীক্ষার হলে ঢুকে বসে আছে। স্যার খাতা দিয়ে বলল, কেমন আছো পরি? তোমার হাজব্যান্ড কেমন আছে? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? ফর্ম পূরণ ও পেপারে মার্জিন টানতেই ঘন্টা পড়ে গেল এবং প্রশ্নপত্র দিল। দেন পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা শেষ করে পরি এসে বাইরে দেখে অনেকগুলো মানুষের ভিড়ে লম্বা ফর্সা কফি কালার শার্ট পরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। পরির বুঝতে বাকি রইল না এই মৃদুল, তাই বেশ হাসি মুখে মৃদুলের দিকে এগিয়ে গেল। পরি জানেই না শুভ্রকে নিতে এসেছে। পরি ছেলেটির কাছে গিয়ে একটা হাসি দিয়ে বলল, মৃদুল? ইয়েস ম্যাম, আই এম মৃদুল। ও, তো কেমন আছো? ভালো। অনেক সুন্দর তুমি পরি, ছবির থেকেও। ধন্যবাদ মৃদুল। আমরা কোথাও বসি? ওকে বলে ভার্সিটির কাছে যে পার্ক আছে ওখানে দুজনে ঢুকলো। শুভ্র ব্যাপারগুলো দেখে রাগে কষ্টে বাসায় চলে আসলো। অনিতা শুভ্রকে বলল, তুই আজ এত জলদি বাসায় এলি যে? এমনি বলে ওর রুমে আসে। পরীকে অন্য ছেলের সাথে দেখে নিজের বুকটা ফেটে যাচ্ছে। আজও বাসায় আসুক, ওকে সত্যই নিজের জীবন থেকে মুক্ত করে দিব। ও পাইছেটা কি? ফোন সাইলেন্ট করে শুয়ে পড়ল। চোখে জল ছলছল করছে। একটা বেঞ্চিতে পরি বসলো। একটু ফাঁক রেখে মৃদুলও বসলো। তাদের মধ্যে অনেক কথা হলো। শেষে মৃদুল বলল, পরি আমার সাথে যাবে? বিশ্বাস করো খুব ভালোবাসবো সারা জীবন, কখনো কষ্ট দিব না বলেই হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো মৃদুল। আমি মৃদুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, উঠো, এখানে বসো, আমরা ধীরে সুস্থে কথা বলি। ওকে বলে মৃদুল এসে পাশে বসলো। আমার বিষয়ে দেখছি সব কিছু জানো।
তা এই কাজ করার জন্য মৃদুল তোমাকে কত টাকা দিছে? ছেলেটি হকচকে উঠে বলল, কি বলছো? আমি তো মৃদুল। জাস্ট শাট আপ। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। এই, তুমি আমাকে চেনো? পরে এসব কী অসভ্যতামি করছো সবার সামনে? জলদি জলদি স্বীকার করেন মৃদুল কই? আমার হাতে টাইম নেই। এভাবে প্রায় 1 ঘন্টা দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। শেষে ছেলেটিকে বললাম, আপনি এখান থেকে এক্ষুনি যাবেন আর মৃদুলকে বলবেন ও না আসা অবধি আমি এখান থেকে যাব না। তুমি ভুল করছো পরি, আমি মৃদুল। এবারে কিন্তু সবার সামনে চড় খাবেন। যান এখান থেকে, বলে একটা ধমক দিলাম। ধমক খেয়ে ছেলেটি চলে যায়। পরি বসেই আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। সবাই তাকিয়ে আছে ওর দিকে। শেষে ফোন বের করে বারবার কল দিচ্ছে, কিন্তু নাম্বার অফ। কয়েকটা মেসেজ দিল এবং কান্নায় ভেঙে পড়ল। অনিতা এসে বলল, শুভ্র, রাত 9টা বাজতে চলেছে, এখনও পরি আসেনি। ওর কোনো বিপদ হলো না তো? ও ঠিক আছে, চিন্তা করো না, এসে যাবে বলে শুভ্র পাশ ফিরে শুইল। রাত 11টার দিকে আবার অনিতা এসে দেখে শুভ্র ঘুমাচ্ছিল। এই শুভ্র, শুভ্র, শুভ্র ওঠ বলছি। মেয়েটা বাসায় ফেরেনি আর তুই ঘুমাচ্ছিস? আমি টেনশনে শেষ হচ্ছি আর ও সুখের ঘুম দিচ্ছি। শুভ্র ওর মায়ের ঝাঁকুনিতে জেগে উঠে বলল, মা কিছু হয়েছে? এভাবে কেউ কাউকে ডাকে? মাথা ব্যথা করবে তো। নিকুচি করেছি তোর মাথা ব্যথার, বললে অনিতা শুভ্রের দিকে তাকালো। কি হয়েছে বলবা তো? ঘুমটা কেন ভাঙালা? শুভ্র, পরি এখনও আসেনি বাবা, ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে রে। তোর দাদু বারবার ওর কথা বলছিল, আমি মিথ্যা বলে ওদের থামিয়ে দিয়েছি। জানা বাবা, দেখ না, ফোনও ওর অফ দেখাচ্ছে। শুভ্র এবার ধরপড় করে উঠে বসে। ঘড়িতে দেখে 11টা পার হয়ে গেছে। মা, আগে ডাকবা না বলে ওই অবস্থায় শুভ্র ফোনটা নিয়ে বের হয়ে এলো বাসা থেকে। পরীকে কয়েকবার ফোন দিল, দেখলো সুইচ অফ। বারবার কল দিচ্ছে, বন্ধ দেখাচ্ছে। শুভ্রের এবার টেনশন শুরু হয়ে গেল। লাস্ট পার্কে দেখেছিল, ওখানে আছে না মৃদুলের সাথে চলে গেল। নানান টেনশনে পার্কে এসে গাড়ি ব্রেক করলো। 12 পার হয়ে গেছে। গাড়িতে এসি থাকার পরও গা ঘেমে একাকার শুভ্রের। কতটা টেনশনে এই পর্যন্ত এসেছে ও শুধু জানে। পার্কের মধ্যে ঢুকে দেখে বেঞ্চিতে একজন বসে আছে আর পাশে 3জন মানুষ দাঁড়িয়ে গল্প করছে। গড, ওটা যেন পরি হয়, বলেই দৌড়ে এসে দেখে এটা পরি। শুভ্রের জন্য বুকে যেন পানি এলো। একটা স্বস্তিকর শ্বাস ফেলে পরির কাছে এসে সামনে দাঁড়িয়ে বলল, এখনও এখানে বসে থাকবি? আসছিলি তো নাগরের সাথে দেখা করতে, কি দেখা হলো? তো নাগর কই, দেখছি না যে। লোকগুলো বলল, বাবা তুমি একে চিনো? শুভ্র শুধু বলল, চিনি। এই মেয়েটাকে নিয়ে যাও তো বাবা, আমরা কাজ রেখে ওকে পাহারা দিচ্ছি। সেই কখন থেকে বলছি, বাসা কই, কিছু বলে না, শুধু বলছে একজন আসবে। তুমি কি সেই? আর ঝুপঝুপ করে বসে থেকে কাছে এসব দেখা যায় বলো? এমনি দিনকাল খারাপ, তার উপর সুন্দরী মেয়ে মানুষ, একে রেখে ওকে কোথাও যেতে পারছি না। শুভ্র সব শুনে পরীকে বলল, আরও নাটক করা তোর বাকি আছে? সবাইকে জ্বালাইতে তো খুব এক্সপার্ট। মা যে বাসার চিন্তায় অবস্থা খারাপ করে ফেলছে, সেদিকে তো তোর ভাবনা চিন্তা নেই। মনে হচ্ছে কষে তুই থাপ্পড় লাগে, মানুষজন আছে বলে বেঁচে গেলি। কে হও ওর তুমি বাবা? বলে ওরা শুভ্রের দিকে তাকালো। ওর অধম স্বামী, বউ প্রেম করতে আসছে আর আমাকে তাকে নিতে আসতে হলো। প্রেমিক আসেনি হয়তো, তাই দুঃখে কাঁদছে। আমার কি চেহারা খারাপ, না স্ট্যাটাস নেই, না আমি ওর অযোগ্য, তাও আমাকে দিয়ে তার হয় না। তারপর পুরুষ চাই, নিজের সম্মান যাবে, তাই নিতে এলাম। লোকগুলো শুভ্রর কথা শুনে অবাক হয়ে গেল। সামনে ছেলেটা একটা 3/4 প্যান্ট আর মিনি গেঞ্জি পরে আছে। দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে আসছে। এমন একটা হ্যান্ডসাম ছেলেকে রেখে কিনা মেয়েটা পরকীয়া করছে। আচ্ছা বজ্জাত মেয়ে তো। কি রে, উঠবি না বসেই থাকবি? বলে শুভ্র পরীর হাত ধরতেই পরে হাত জোরে ঝিটকানি দিয়ে ফেলে দিল এবং ওভাবে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি যাব না। তুমি কেন এসছো? এখান থেকে যাও। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আর বাসা যাব না। একই তো চুরি, তার উপর সেনা চুরি। শুভ্রকে আর পাইকে লোকগুলোর সামনে ফটাফট কয়েকটা চর বসিয়ে দিয়ে হাত ধরে হিড় করে টেনে এনে গাড়িতে বসিয়েই গাড়ি স্টার্ট দিল। লোকগুলো বলল, ছেলেটা ভালো বলে ওকে নিতে এসেছে, অন্য কেউ হলে খুন করত। মেয়েটাকে আরও 2টা চর দেওয়া উচিত ছিল। আমাদের এমন হলে যে কি করতাম। দিনকাল বড়ই খারাপ হয়ে গেছে। শেষ জামানায় আর কত কি দেখবো আল্লাহ ভালো জানে। শুভ্র ড্রাইভ করছে আর পরি কেঁদেই চলছে ফিকরে ফিকরে। শুভ্ররও চোখে পানি টলটল করছে। কি নেই ওর মধ্যে যে ওকে ছেড়ে অন্য ছেলে চিন্তা করে? এমন সময় পরি শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। শুভ্রও কেঁদে ফেলে এবং বলে ওঠে, মৃদুলকে পাসনি বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস? তোর মতো বেহায়া মেয়ে আমি জীবনেও আরেকটি দেখিনি বলে গাড়ি ব্রেক করলো। পরি ওকে জড়িয়েই ধরে আছে। শুভ্র ওকে এক টানে ছাড়িয়ে নিয়ে বলল, আমি ভালোর ভালো, খারাপের মহা খারাপ, তাই আমাকে চটাস না।
রাগে এমন কিছু করে ফেলবো যেটা কখনো শুধরানো যাবে না। একদম ন্যাকামি করবি না আমার সাথে বলে জোরে ধমক দিয়ে বলল, বাসায় চল, তোর ব্যবস্থা করছি। বলিনি আবার মৃদুলের সাথে কথা বললে কি করব, দেখি কি করি। শুভ্র রাগে চোখ মুখ লাল করে বলল কথাগুলো। আমার সম্মান নিয়ে টানা হিস্ট্রা করা, আমাকে তোর মানুষ মনে হয় না? বেহায়ার মতো তোর পিছে শুধু ঘুরবো? তুই যা চেয়েছিস আজ অব্দি সব পূরণ করেছি, আর তার ফলাফল এটা? এবার পরে শুভ্রকে আরও জড়িয়ে ধরে বুকে কয়েকটা কিস করে। শুভ্র ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পরি ছাড়ার নাম নেই, তাই বাধ্য হয়ে চুপ করে বসে রইল। দুর্বলতা এমন একটা ভাইরাস যেটা রাগ নামক শক্তিশালী সফটওয়্যারকেও এক নিমিষেই ভ্যানিশ করে দেয়। কিছুক্ষণ শুভ্র চুপ করে থেকে বলল, ছাড়ো, আমার ড্রাইভ করতে প্রবলেম হবে। পরির চোখ মুছে চুপ করে রইল। শুভ্র আবার ড্রাইভ করতে লাগলো। বাসায় পৌঁছাতে একটা পার হয়ে গেল। ওরা বাসায় আসতেই অনিতা চাপা গলায় বলল, কী রে, কই ছিলি? পরি কোনো কথা না বলে উপরে এসে শুভ্র রুমে ঢুকে কি যেন রেখে ওর রুমে চলে যায়। অনিতা শুভ্রকে বলল, ওকে কি মেরেছিস? মারার কাজ করলে কি না মেরে আদর করব? কাল কথা হবে মা, তুমি ঘুমিয়ে পড়ো বলেই শুভ্র উপরে উঠে ওর রুমে চলে গেল। অনিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমে গেল। শুভ্র আজ প্রচণ্ড খেপে গেছে। গাড়ির চাবি টেবিলে রাখতেই একটা গিফট পেপারে মোড়ানো একটা কিছু দেখতে পেল। ওটা হাতে নিয়ে বলল, এটা কে দিল আবার? পেপার খুলে দেখে একটি ডায়েরি। ওপরে লেখা, প্লিজ আমাকে পড়ো। এটা তো পরীর লেখা। ও এটা কখন রেখে দিল বলেই ডায়েরি নিয়ে পড়তে বসলো। তারিখ, সময়, বছর সব উল্লেখ করা। আজ নীল স্বপ্ন নামে একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। পুরোটা দেখলাম। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে এটা শুভ্র। ছেলেটির নাম নাকি মৃদুল। ব্যাটা মিথ্যা কথা বলছে, এটা আমার মনে হচ্ছে এটা শুভ্র হবে। সন্দেহটা দূর হলো। এটা শুভ্র। আজ আমার সাথে ভয়েস চেঞ্জ করে কথা বলেছে। ভেবেছি আমি বুঝতে পারবো না, কিন্তু ও জানে না পরীর কাছে ধরা পড়ে গেছে। দেখি কত দূর জল গড়ায়। 1000-এর বেশি আমায় কিস করছে ফোনে, পাগল করে দিবে। আমি মনে হয় মৃদুল রূপী শুভ্রের প্রেমে পড়ে গেছি। খুব মিস করছি ওকে। ইনশাল্লাহ ওকে আমার করে ছাড়বই। আজ শুভ্রকে বারবার বলতে ইচ্ছা করছে, শুভ্র আমার হাত ধরে হাঁটবা, তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাব। বিশ্বাস করো, একবারও জিজ্ঞাসা করব না তুমি কোথায় নিয়ে যাচ্ছ। আজ আমাকে নিয়ে নিতুকে দেখতে গিয়েছিল। আমার বুঝি কষ্ট হয় না? অর্পিতার জন্য সেদিন নিদ্রা আপুর হাতে চর খেয়েছিলাম। আমি যখন কাঁদতে কাঁদতে মৃদুল মানে শুভ্রকে বললাম, তখন ও গম্ভীর হয়ে যায়। নিতু আর শুভ্রের আশীর্বাদ আজ কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ সাহায্য করো আমায় ধৈর্য ধরার জন্য। শুভ্র নেশা করে আমার সাথে কথা বলছি, জানি একটু পর ছাদে আসবে, আমার সাথে ঝগড়াও করবে। করেছে, আমায় খুব জ্বালাইছে। আজ আমার আর শুভ্রের বিয়ে হলো। এটা আমার জন্য আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। অবশেষে আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়ে গেলাম। শুভ্র আমার সাথে কেন অভিনয় করছে? ওকে আমি অভিনয় চালিয়ে যেতে পারি। শুভ্র, আমিও তোমার বউ, আমাকেও পার্টিসিপেট করতে হবে না? তাই তো এমন। মৃদুল হেসেছে। একই চোখেতে সে ধরা পড়েছে। শুভ্রকে জ্বালাইতে খুব ভালো লাগে। আমি ওর থেকে এক ধাপ এগিয়ে। কাল শেষ পরীক্ষা দেখি ও মৃদুল সেজে কাকে আমার সামনে দাঁড় করায়। না, ও নিজে আসে। আমি তো শুধু শুভ্রের পরি, আর তো কারো না। মৃদুল নামের কোনো অস্তিত্ব নেই, শুধু শুভ্রের অস্তিত্ব আছে পরীর বুকে। আই লাভ ইউ শুভ্র। এরকম আরও অনেক লেখা ডায়েরিতে। শুভ্র চট করে ফোন হাতে নিয়ে দেখে অসংখ্য বার কল, 100-এর উপরে। যে ছেলেটিকে পাঠানো হয়েছিল তার নাম সবুজ। পরী অনেকবার কল দিয়েছে। স্যার, ম্যাম, কিন্তু প্রমিস করেছে আপনি না গেলে উনি আসবে না। এরকম অনেক মেসেজ শুভ্রকে দিয়েছে। ফোন সাইলেন্ট করে ঘুমাইছিল শুভ্র। পরীর মেসেজও এসেছিল, শুভ্র সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে নিতে আসবে না। আমার ভয় করছে। সবাই কেমন জানি করে তাকিয়ে আছে। ফোন ধরছে না কেন? তুমি না আসলে কিন্তু আমি কিছুতেই বাসায় যাব না। এরকম 10-12টা মেসেজ। শুভ্রর মুখে এবার তৃপ্তির হাসি ফুটে উঠল। ধরা পড়ে গেছে যে সে অনেক আগেই। অযথা রাগ করে ওরে শাস্তি দিয়ে এসেছে, কিন্তু ও একবারও প্রতিবাদ করেনি কিংবা বুঝতেও দেয়নি। ও সব জেনে গেছে। শুভ্র আর দেরি না করে পরীর রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। এই রাতে ডাকতেও সাহস পাচ্ছে না শুভ্র। যদি কেউ জেগে যায়। তারপরেও কয়েকবার নক করে, না খুলছে না, ফোন অফ। শেষে শুভ্র একটু ধীরে বলল, পরী দরজা খোলো বলছি, না হলে আমি বাসা থেকে বের হয়ে যাব কিন্তু এ রাতে। আর তুমি জানো আমি কি করতে পারি। কথাগুলো বলতে দেরি, দরজা খুলতে দেরি হয়নি। তার মানে ও দরজার সামনেই ছিল। কান্না করে চোখ মুখ ফুলিয়ে তুলেছে। ফর্সা গাল লাল হয়ে গেছে। শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ঢুকে ছিটকিরি লাগিয়ে দেয়। পরী খাটে গিয়ে মাথা নিচু করে চুপ করে বসে আছে। পরী, কি কথা বলবো না তো? ওকে না বলো বলে শুভ্র বেলকুনিতে এসে দাঁড়িয়ে যায়। এভাবে প্রায় আধা ঘন্টা সময় কাটিয়ে যায়। শুভ্র বেলকুনিতে ওভাবে দাঁড়িয়ে আছে।
এরপর পরি আস্তে আস্তে করে শুভ্রর কাছে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, খুব ভালোবাসি শুভ্র তোমায়। শুভ্র আই নিড ইউ বলে একটা কিস করে পিঠে। শুভ্র আই ওয়ান্ট ইউ বলে হাতটা ঠিক শুভ্রের বুকের উপর রাখলো। শুভ্র আই মিস ইউ বলে দুই হাতই বুকে রাখলো। শুভ্র আই লাভ ইউ বলে পরি হাতটা ঠিক শুভ্রের বুকের বাম পাশে রেখে একটু উঁচু হয়ে দাঁড়িয়ে শুভ্রের কানের পিঠে কিস করলো। শুভ্রের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। এটা কষ্ট না আনন্দে সেটা বুঝতে বাকি রইল না শুভ্রের। সরি বউ, তোমাকে এত মিস করার জন্য, তোমাকে নিজের মনে করার জন্য, তোমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য, তোমাকে প্রচুর বিরক্ত করার জন্য, তোমাকে প্রচুর থাপ্পড় মারার জন্য, তোমাকে প্রচুর ভালোবাসার জন্য এবং পরীকে প্রচুর কিস করার জন্য বলেই শুভ্র পিছন ফিরে পরীকে একটানে বুকের ভিতর নিয়ে আসে আর এক মুহূর্ত বিলম্ব না করে একজোড়া ঠোঁট একে অপরকে আলিঙ্গন করে। শুভ্রকে আর পায়কে পাগলের মতো কিস করতে থাকে পরীকে একের পর এক। পরী আটকাতে চাচ্ছে কিন্তু শুভ্রের সাথে পেরে উঠছে না। শেষে পরী বলে উঠল, শুভ্র আমার না খুব ক্ষুধা লেগেছে, পুরো দিন কিছু খাইনি। শুভ্র ওই অবস্থায় বলে উঠল, আমাকে খাবা? ওকে খাও। তা পরী কোথা থেকে খাওয়া শুরু করবে? হাত পা না মাথা থেকে? হুম 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 শুভ্র সত্যি আমার ক্ষুধা লাগছে, ছাড়ো আমায়। এবার শুভ্র থেমে গিয়ে বলল, দিলে তো মোটটা নষ্ট করে, এত পেটিক কেন তুমি? কোন সময় কি কথা বলতে হয় তুমি বোঝো না? সত্যি আমার ক্ষুধা লাগছে শুভ্র, চলো না খাবার খেয়ে আসি। শুভ্র পরীর দিকে তাকিয়ে বলল, ওকে তুমি ওয়েট করো, আমি আনছি বলে শুভ্র চলে গেল। উফ, বড্ড বাঁচা বেঁচে গেছি, তা না হলে সব শেষ করে ছাড়তো যে তেতে গেছে ও। শুভ্র 10 মিনিট পর খাবার গরম করে রুমে নিয়ে আসে। শুভ্র আমাকে একটু খাইয়ে দেবা? কেন, তুমি কি ছোট্ট খুকি যে তোমায় খাইয়ে দিতে হবে? আমি ঠোঁট ফুটিয়ে বললাম, লাগবে না। পরি আমাকে একটা কিস করবে? পারবো না। তাহলে তুমি কেমনে আশা করো আমি তোমাকে খাইয়ে দিব? বলে শুভ্র খেতে শুরু করলো। বললাম তো লাগবে না। আমি জানি তো তোমার খাওয়ার দরকার নেই, তুমি আমাকে সরানোর জন্য বাহানা করেছিলে। আমি টপ করে শুভ্রর গালে কিস করে ওর কাছে গিয়ে বসে পড়লাম। তুমি একা খাচ্ছ, আমাকেও একটু দাও না। পরি অন্যের খাবারের দিকে নজর দিতে নেই বলেই আমার মুখের সামনে খাবার তুলে ধরলো। আমি চট করে মুখে নিয়ে বললাম, এটা দাও, ওটা দাও, আর একটু বেশি ভাত দাও। এভাবে না, আর একটু কম নাও বলে জ্বালাতে লাগলাম। সুব্রত হয়রান হয়ে গেল আমার কাজে, আর আমি মজা নিচ্ছি, পুরো দিনের রাগ ছাড়ছি ওর ওপর। এবার শুভ্র যা করলো মুখে প্রকাশ করার না। আমি খাচ্ছিলাম, ওই অবস্থায় এক হাত দিয়ে আমার গাল শক্ত করে ধরে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ধরে আলতো করে কামড় দিয়ে বলল, আর জ্বালাবা আমায়? আমি মাথা নাড়িয়ে বললাম, না না, আর জ্বালাবো না। আর একবার যদি বিরক্ত করো তাহলে কিন্তু আজ তোমার খবর আছে, কথাটা মাথায় রাখো। যা দিচ্ছি যেভাবে দিচ্ছি খেয়ে নাও, আর আমাকেও খেতে দাও, কারণ পুরো দিন আমারও খাবার পেটে পড়েনি। আমাদের দিনগুলো এভাবে খুব চমৎকার যাচ্ছিল। একদিন আমি চুল ছেড়ে দিয়ে সুইমিং পুলের পানিতে পা দিয়ে বসে আছি। অর্পিতা আর নিদ্রা আপু সাঁতার কাটছিল। আমাকে বারবার পানিতে নামতে বলছে ওরা, কিন্তু আমি নামতে চাইনি, কারণ আমি সাঁতার জানি না। নিদ্রা আপু উঠে গেল একটু পর। এমন সময় শুভ্র এসে কখন যে আমার পাশে দাঁড়িয়েছে আমি জানিই না। কি ম্যাম, আমার সাথে পানির নিচে ডুব দিবা? আমি পিছনে তাকাতে গিয়েও তাকাতে পারছি না, চুলে লাগছে, কারণ শুভ্র আমার চুলের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। ও হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা। শুভ্র সরো, তুমি আমার চুলের উপর দাঁড়িয়ে আছো। শুভ্র কিছু বোঝার আগে আমি জোরে ওর পা সরাতে ও ঝপ করে পানির মধ্যে পড়ে যায়। আমি তো জিভে কামড় দিয়েই দাঁড়িয়ে যাই। আজ আমার আর রক্ষা নাই, আমি দাঁড়িয়েই তোর, জানি আমার সাথে কি হতে চলছে। শুভ্র সুইমিং পুল হতে উঠেই পরীর পিছে পিছে দৌড় দিল। আমি কোনো দিশা না পেয়ে বাগানের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারলাম না। ও এসে আমাকে ধরে ফেললো এবং ঝাপটে ধরে পুলের দিকে নিয়ে যাচ্ছিল। এই, তুমি অমন করে দৌড়াচ্ছ কেন? আমি কি তোমাকে রেপ করবো নাকি? এই ছাড়ো, আমি আর জীবনে এরকম করব না বলতেই শুভ্র আমাকে নিয়ে পানিতে ঝাঁপ দিল। নাক মুখে পানি গিয়ে আমার তো বিষম উঠে গেল। পলা দূর থেকে এই দৃশ্য দেখে বাসার ভিতর গিয়ে অনিতাকে বলল, বৌদি দিন দিন শুভ্র বেয়াদব হয়ে যাচ্ছে, পরীকে নিয়ে কেন ওভাবে বলি, সব খুলে বলল। অনিতা কিছু না বলে বাইরে চলে আসলো। অর্পিতা যাতে দুটা টাওয়াল নিয়ে আয়তো বলে ওকে সরিয়ে দিল শুভ্র। আমি আরও সুইমিং পুলে, আমি ওর গলা ধরে আছি। আমি সাঁতার জানি না, তাই ওভাবে জড়িয়ে বললাম, আমায় উপরে তুলে দাও না। কেন, আমাকে ফেলে দেওয়ার সময় মনে ছিল না এর পরিণতি কি হতে পারে বলেই আমাকে নিয়ে একসাথে ডুব দিল পানির নিচে। আমার ছোটবেলা থেকে পানিতে ভয়, মনে হয় কেউ পা টেনে নিয়ে যাবে। যদিও স্বচ্ছ পানি ছিল, তবুও আমি পানির ভিতর ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শুভ্র আবার পরীকে নিয়ে পানির উপরে উঠল ভেসে। আমায় ছেড়ে দিন, আমার কেমন জানি লাগছে। আরে কিছু হবে না বলেই পরে আবার ডুব দিল। পানির মধ্যেই
আমি ছটফটাতে লাগলাম। সাধারণত সুইমিং পুলের পানি হাই হলে গলা অবধি হয়, কিন্তু এটাতে আমি থাও পাচ্ছি না। মনে হয় একটু ডিপে বেশি। শুভ্র আবার পরীকে নিয়ে পানিতে ভেসে ওঠে। আমি হাঁপিয়ে উঠলাম, কাঁদো কাঁদো হয়ে বললাম, শুভ্র আমায় ছেড়ে দাও না, আমার কষ্ট হচ্ছে তো। হোক, ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। এত পানি ভয় পাও কেন বলি আমাকে নিয়ে মধ্যে চলে আসলো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমার ভয় করছে শুভ্র। তোমার ভয় ভাঙানোর জন্য এই ব্যবস্থা বলে কিস করতে যাবে এমন সময় অনিতা এসে শুভ্র বলে কঠিন গলা ধমক দেয়। আমরা দুজনেই চমকে উঠি। আমার ওড়না কই গেছে আল্লাহ জানে বলেই শুভ্রকে ছেড়ে দিই। শুভ্র আর কিছু বলে না লজ্জায়। মা কই থেকে এলো? পেছনে পলাকে দেখে রাগী দৃষ্টিতে শুভ্র পলার দিকে তাকায়। পলাও ভয় অনিতার আড়ালে চলে যায়। যত সব নাটের গুরু এই মহিলা। আমি শুভ্রকে ছেড়ে দিয়ে পাড়ে আসতে গিয়েই ডুবতে শুরু করলাম। নিজেকে ভাসিয়ে রাখতে পারছি না। পানি খেয়ে একাকার। অনিতা চিল্লায় বলল, শুভ্র পরীকে ধর, ও তো ডুবে যাচ্ছে। শুভ্র পরীর দিকে তাকিয়ে দেখি সত্যি পরী নাকানি চুবানি খাচ্ছে। শুভ্র জলদি পরীকে ধরে পরে এনে উপরে ওঠে। এতক্ষণ যে কত পানি খাইছে ঠিক নেই। আমি পাড়ে বসে কাশি দিতে শুরু করলাম এবং ভীষণ উঠে গেছে। শুভ্র সেদিকে খেয়াল নেই। আগে ওড়না দিয়ে আমাকে ঢেকে দিল, তারপর আমার দিকে তাকালো। অনিতা এসে শুভ্রকে অনেকগুলো বকা দেয়, থ্রেডও দেয়। পরীর আশপাশে যেন ওকে না দেখে। পলা তো মহা খুশি। পলা পরীর ভালো চায়, কিন্তু ও তো জানে না এরা দুজন দুজনকে এভাবেই চায়। পরী, তুমি সাঁতার জানো না? শুভ্র বলল। আমি চুপ করে মাথা নেড়ে না বললাম। শুভ্র আর কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। অর্পিতা টাওয়াল এনে বলল, এ মা পরী দিদি, তোমার কি হয়েছে? কিছু না বলে অনিতা পরীকে নিয়ে ভিতরে গেল। অনিতা করার নির্দেশ দিল, পলাকে যখনই দেখবি পরীর আশপাশ শুভ্র গেছে সাথে সাথে আমায় বলবি। লও ঠেলা কি হতে কি হয়ে গেল। পলা দায়িত্ব পেয়ে তো মহা খুশি। আমি রুমে এসে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করতে শুভ্রের কল। আমি রিসিভ করতে বলল, বেলকনিতে আসো। আমার আর ড্রেস চেঞ্জ করা হলো না। ওভাবে বেলকনিতে গেলাম। গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে আছে আর ফোন দিয়ে আমার সাথে কথা বলছে। পরী, তুমি সাঁতার জানো না, আমাকে আগে বলবে তো। বললে কি হতো? কি আর হতো, তোমাকে মাঝখানেতে ছেড়ে দিতাম আর তুমি বারবার আমাকে এসে ভয় পেয়ে জড়িয়ে ধরতে। উফ, কি শান্তি যখন বারবার এসে আমাকে জড়িয়ে ধরছিলে, পাগল করে দিচ্ছিলে। কিন্তু বজ্জাত পলাটা সব শেষ করে দিল। ধ্যাত, ফাজিল কোথাকার বলে ওর দিকে তাকালাম। ও আমাকে কয়েকটা ফ্লাইং কিস করে বলল, তুমি জানো পরী কি? পলা নতুন জব পেয়েছে। যদি আমি তোমার কাছে যাই বা আশেপাশে থাকি তো সাথে সাথে মাকে জানিয়ে দেবে। তাই সাবধান। আমরা এভাবে এখানে কথা বলবো কেমন? আমি একটু অবাক হয়ে বললাম, পলা আন্টি? ওকে কি আর করা? চুরি করে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম করতে হবে? পরী, তোমার পিছনে কে জানি? আমি ভয়ে চট করে পেছনে তাকাইতে টাওয়াল খানিকটা খুলে গেল। আমি ঝট করে বুকে উঠিয়ে শুভ্রের দিকে কঠিন চোখে তাকাইতে উচ্চস্বরে হেসে উঠল এবং কল কেটে দিয়ে রুমে চলে গেল। আমিও ফাজিল বলে চলে আসলাম। এই বাসাটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা। প্রায় 1.5 বিঘার উপর জায়গা নিয়ে এই বাসাটি। তাই আশেপাশে অন্য বাসা দেখার সুযোগ নেই। চোখ যেদিকে যায় বাউন্ডারি শেষ সীমানা অবধি সবুজ বাগান। আমি রুমে ড্রেস চেঞ্জ করে বসে ফোন ঘাটছি এমন সময় শুভ্র ফেসবুকে আমাকে নক করলো। পরী, কী করছো? ছেলেদের লগে চ্যাট করি। শুভ্রের সাথে সাথে ভিডিও কল দিল। আমি একটু হেসে রিসিভ করে বললাম, বিরক্ত করেন কি এল্লাই? এই, তুমি আচ্ছা তো এমন একটা হ্যান্ডসাম বর পেয়েও অন্য ছেলেদের নাম মুখে নাও। কি আর করতাম স্বামী, আপনাকে যে কাছে পাই না, তাই এই ব্যবস্থা। ও হাত উঁচিয়ে করে বলল, মায়ের দেবে কিন্তু। আমিও সাথে সাথে গালটা এগিয়ে দিয়ে বললাম, দাও দাও জলদি। তোমার মায়ের খাইতে আমার না হেব্বি জোশ লাগে বরমশাই। যেদিন দিব সেদিন বুঝবা মারের কত জ্বালা। যেটা দিতে পারো না সেটা নিয়ে এত বড় করা উচিত না। এই দাঁড়াও, আমি আসতেছি। এই ভয় দেখাও কেন? আর বলবো না, সরি, মাফ করে দাও। ওকে মনে থাকে যেন। আর ফেসবুকে এত ঢুকো কেন? মাকে বেশি টাইম দাও, কাজে দিবে। ফেসবুক ডিএক্টিভ করে দাও। ওকে আমার কলিজা বলে কয়েকটা কিস করে কল কেটে দিয়ে নিচে নামলাম। আন্টি কি করেন? অনিতা পরীর দিকে তাকিয়ে বলল, এই তোমার রান্না করছি, কিছু বলবে? না আন্টি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, দরকার নেই। ওকে, আপনি রান্না করেন, আমি দাঁড়িয়ে থেকে আপনার কাছ থেকে রান্নাগুলো শিখি। আপনি দারুণ রান্না করেন। ও এখানে কেন? বলি বিমলা রান্নার রুমে ঢুকে এসে রেগে পরীর দিকে তাকালো। তোমার বকা খেতে এসেছি দিদুন। তোমার বকার যা টেস্ট, কি স্বাদ! সেটা স্বাদ কয়েকদিন ধরে পাইনি তো, সেটাই নিতে এসেছি আর কি। নাও শুরু করে দাও। বিমলা পরীর কথা শুনে থম করে চলে যেতেই পরী বলল, দিদুন, আমাকে নিয়ে তোমার এত ভয় কেন? আমি কি তোমার বরকে নিয়ে ভেগে যাব? বিমলা থেমে বলল, ওই ছুরি, আমার কর্তার কাছে এবার আসিস, তোরে ঝেঁটিয়ে বিদায় করব।
ওই এক কাজ ছাড়া আর তুমি কি পারো বলে জিভে কামড় দিলাম। আল্লাহ, আমি কি বলে ফেললাম? ওই তুই কি বললি? আর একবার বল। সরি দিদুন, কানে ধরছি বলে কানে হাত দিয়ে বললাম উঠবোস করতে হবে বলে সেটাও করলাম 2বার। পরীর কাণ্ড দেখে অনিতা তো হেসেই যাচ্ছে। উনি ব্যাপক রেগে গেছেন দেখে ওনার কাছে গিয়ে টুপ করে ওনার গালে একটা কিস করে বললাম, আমি ছেলে হলে বিমলা সুন্দরী তোমাকেই বিয়ে করতাম। আহা, কি ওই রূপ! ওই রূপে বারবার মরে যেতে মন চায়। কথাটি বলে জলদি ওখান থেকে চলে এলাম। কখন কি হয় বলা যায় না তো। বৌমা, এই ছুরি এমন কেন? ওর কথায় কিছু মনে করেন না মা, বাচ্চা মেয়ে। সন্ধ্যার পর ড্রয়িং রুমে চিৎকারের শব্দে আমি রুম থেকে বের হয়ে দেখি নিচে নিতু দাঁড়িয়ে চিৎকার করছে। নিতুকে দেখে আমার কলিজাতে মোচড় দিয়ে উঠল। ও এখানে কেন? আন্টি সেদিন মাথা গরম করে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার ভুল হয়ে গেছে আন্টি, বিয়েটা ভেঙে দিয়েন না প্লিজ। আমি শুভ্রকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। প্রয়োজনে কাজের মেয়ের মতো থাকবো, তবুও বিয়েটা ভেঙে দিয়েন না। নিতুর কথা শুনে বাসার সবাই ড্রয়িং রুমে চলে আসে। শুভ্র এখনও বাসায় ফেরেনি। নিতুর কান্নাকাটিতে পুরো বাসার মানুষ থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার হাত পা কাঁপছে ওর কথা শুনে। বাসার সবাই যদি রাজি হয়ে যায়। নিতু সেদিন মাকে ওভাবে অপমান করতে তোমার বাদ ছিল না, আর আজ মাপ চাইছো? আচ্ছা মেয়ে, তুমি শুভ্রর জীবন ও সেটা কিভাবে কাটাবে ওর ব্যাপার, এর ভিতর আমাদের টানছো কেন? বৌদি প্লিজ অমনভাবে বললেন না, আমি খুব লজ্জিত। আবার যে এমন কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে নিতু? নিতু এবার নিতা সিনের পায়ে গিয়ে পড়ল। দাদু প্লিজ শুভ্রকে একটু বোঝান, আমার কোন দিক থেকে যোগ্যতার অভাব আছে বলেন? ও কেন বিয়ে করতে পারবে না আমায় প্লিজ একটু বলেন। বাসার মানুষগুলো বেশ চিন্তিত যে ছেলে বিয়ে করার জন্য মত দিল, সে হঠাৎ আশীর্বাদের পর কেন বিয়ে ভেঙে দিচ্ছে। আশীর্বাদের পর বিয়ে ভাঙার কোনো প্রশ্নে ওঠে না। এভাবে নিতুর কাহিনী চলতেই লাগলো। নিদ্রা আপু শুধু রাজি না, তাছাড়া সবার মন গলতে শুরু করে দিয়েছে। একটু পর শুভ্র বাসায় ঢোকার সাথে সাথে নিতু গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। প্লিজ শুভ্র, এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুভ্র চমকে যায় হঠাৎ নিতু এভাবে জড়িয়ে ধরাতে। শুভ্রর চোখ উপরে যেতে পরীকে দেখে ও কাঁদছে। নাও, এবার বউকে সামলাতে ওর জীবন শেষ হবে। মাঝ থেকে এক উটকো ঝামেলা এসে বাঁধল। আমি মরি আমার জ্বালায়, আর এ মরা কান্না শুরু করে দিয়েছে। শুভ্র নিতুকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলল, এই তোমার সাহস কী করে হয় এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরা? আর তোমাকে তো আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, তাহলে এখানে কেন নাটক করতে এসেছো? শুভ্র, আমি কিন্তু সুইসাইড করব। করো। তোমার মতো মেয়ের ওটা করার কথা আরও 2 বছর আগে ভাবা উচিত ছিল বলেই শুভ্র উপরে উঠে গেল। নিতুর কথা শুনে অনিল বলল, নিতু তুমি বাসায় যাও, আমরা সবাই মিলে আলোচনা করে দেখি এর কিছু একটা সমাধান বের করতে পারি কিনা। নিতু আশ্বাস পেয়ে চোখের পানি মুছি উপরে তাকিয়ে দেখলো পরি শুভ্র রুমে ঢুকছে। নিতু রাগে বাসা থেকে বের হয়ে এলো। এই মেয়ে যতদিন থাকবে আমি শুভ্রকে কোনোদিন কাছে পাবো না, এর একটা ব্যবস্থা করতে হবে। শুভ্র কেবল শার্টটা খুলছে শরীর থেকে, আর পরি ওকে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার চালু করে দিল। শুভ্র বুঝতে পারলো ও কেন এরকম করেছে, তাই কিছু না বলে চুপ করে রইল। পরি বডি ওয়াশ বের করে নিতু যেখানে যেখানে শুভ্রকে ছুঁয়েছে সেখানে সেখানে লাগিয়ে ঘষছে আর কেঁদেই চলছে। পরি, কি করছো? এরকম করার কোনো মানে হয়? এত জোরে জোরে ঘষলে তো চামড়া উঠে যাবে। পরি এবার শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু তোমাকে ছাড়া মরে যাব, পাগল হয়ে যাব, একটুও নিঃশ্বাস নিতে পারি না তোমায় ছাড়া। আমার অস্তিত্বকে কেড়ে নিও না শুভ্র বলেই কান্না ভেঙে পড়ল পরি। পরি, রিল্যাক্স রিল্যাক্স। তোমার কি মনে হয় আমি নিতুকে বিয়ে করব? যদি বাসার সবাই রাজি হয়ে যায়? ধ্যাত বোকামি, কিচ্ছু হবে না। আমার তো আমার পরীকে চাই, আমার এই বউই চাই। জানি না, আমি কিছু শুনতে চাই না বলে জোরে কেঁদে উঠল পরি। নিতুর সাহস কী করে হয় আমার শুভ্রকে ছোঁয়ার? অনিতা এসে শুভ্রকে ডাক দিল এমন সময়। শুভ্র ওর মায়ের ডাক শুনে পরীকে বলল, পরি চুপ চুপ করো একটু, মা আসছে। কে কার কথা শুনে পরি ফিকটেই যাচ্ছে। শুভ্র, তুই কি ওয়াশরুমে? পরীর কান্নার আওয়াজ যেন বেড়েই গেল। আজ মনে হয় ও সবাইকে জানিয়েই ছাড়বে শুভ্র ওর শুধু। শুভ্রর উপর শুধু ওরই অধিকার আছে। শুভ্র ফটাফট ব্যাক সাইডের বাকি শাওয়ারগুলো অন করলো। যতগুলো পানির লাইন ছিল সব একসাথে, যাতে পানির শব্দে কিছু শোনা না যায়। তাও পরীর কান্নার আওয়াজ যেন দরজা ভেদ করে বের হয়ে যাবে। মা, আমি শাওয়ার নিচ্ছি বলে পরীর ঠোঁট দুটি ওর ঠোঁট দিয়ে চেপে ধরল। এটা করা ছাড়া আর কোনো উপায় নাই। অনিতা বলল, আচ্ছা আমি দাঁড়িয়ে আছি। মহা ঝামেলা তো, মা আবার কেন দাঁড়াতে গেল? আজ বুঝি ধরাই পড়ে যাই। শুভ্র পরীর কান্না থামানোর জন্য ওর গালে কয়েকটা কিস করে ফিস ফিসিয়ে বলল, পরি
আমার কাছ থেকে আদর নিবা, আগে বললেই হতো। এভাবে কান্নার কোনো দরকার ছিল না বলেই কিস করতে লাগলো। কারণ শুভ্র ভালো করে জানে বউর যদি স্বামীর উপর থেকে আস্থা একটু কমে যায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে হয়। তাহলে সে বুঝে নিবে যে তার স্বামী তাকেই শুধু চায়। লক্ষ্মী বউ আমার আর কাঁদে না। মা বাইরে দাঁড়িয়ে আছে, আমরা দুজনেই ধরা পড়ে যাব। শোনা, একটু রিল্যাক্স হও। আমার বউ আছে তো, আবার কয়টা বিয়ে করব তাই? শুভ্র, আর কতক্ষণ বাবা, আমার কাজ আছে। মা তুমি যাও, আমি একটু পর তোমার কাছে যাচ্ছি। অনিতা বাধ্য হয়ে চলে গেল। পরিমা আছে তাই চুপ। ওকে। পরি অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই মাথা নাড়ালো শুধু। এই তো গুড গার্ল বলে একটা কিস করে বলল, তুমি এখানে থাকো, আমি না বলা অবধি বাইরে আসবে না, কেমন? শুভ্র সব পানির লাইন বন্ধ করে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওর মাকে দেখতে না পেয়ে দরজা নক করে দিয়ে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে এসে বলে, টাওয়াল পরে বাইরে আসা পরি। শুভ্র আলমারি থেকে আর একটা টাওয়াল বের করে শরীর মুছতেই পরি এসে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। শুভ্র একটু হেসে বলল, বাহ, আমার পরিটা যে এত এত রোমান্টিক, আগে জানতাম না। আমি তো জানতাম আমার বউ একটা শিকারী বাঘিনী যে শুধু আশ্রাতে আর কামড়াতেই জানে। আমি শুভ্র পিঠে মুখ ঘষতে ঘষতে বললাম, মানে আমি কবে তোমায় আশ্রিয়েছি বা খামচি দিয়েছি যে আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ করছো? শুভ্র শুধু হেসেই গেল, আর কিছু বলল না। ছাড়ো পরি, মা ডাকছে বলেই শুভ্র একটা টি শার্ট পরে নিল। আমি আবার ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। এত ফিলিং দেখাইতে নেই বাবা, সবসময় অসময়ে কোনো কিছুই সুন্দর না, বুঝছো? আর শোনো, তোমার অনেক আগে থেকে আমি তোমাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসা নিয়ে যেন কখনো তোমার মনে সন্দেহ না দেখি। আমি বাইরে যাচ্ছি, তুমি একটু পর রুমে যেও বলে বাকিটা চেঞ্জ করে শুভ্র বের হয়ে যায়। মা ডেকেছিলে? নিতু যে ধমকি দিয়ে গেল সেটা যদি করে ফেলে তাহলে মহা বিপদে পড়বো তো আমরা। শুভ্র ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, ছাড়ো তোর কথা, বেয়াদব মেয়ে একটা। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। তাহলে কি বিয়েটা ভেঙে দিবি? মেয়েটার আশীর্বাদ হয়ে গেছে, এখন যদি বিয়ে ভেঙে যায় তাহলে এরা মুখ দেখাবে কেমন করে সমাজে? মা, আমাদের ফ্রেন্ড উপলের কথা মনে আছে তোমার? যে ছেলেটা সুইসাইড করেছিল 2 বছর আগে একটা মেয়ের জন্য। সে মেয়েটা নিতু ছিল। নিতু? তাহলে বোঝো ও কেমন। সৌন্দর্য, আভিজাত্য, স্ট্যাটাস সব কিছু আমার কাছে। তাই লোভ সামলাবে কিভাবে বলো? সাংঘাতিক মেয়ে তো। এমনি আর সাধে বলছি মা, ওকে বিয়ে করা যাবে না? ঠিক ডিসিশন নিছিস। আমি ওর ভিজা কাপড় আর আমার কাপড় নিজ হাতে ধুয়ে দিলাম এবং ড্রাই মেশিনে দিয়ে ওয়েট করলাম শুকানোর জন্য। কিছুক্ষণ পর কাপড় বের করে পরে নিয়ে শুভ্র রুম থেকে বের হলাম, কিন্তু আমাকে নিদ্রা আপু দেখে ফেলে। পরি, তুমি শুভ্র রুমে কেন গিয়েছিলে? আমি থতমত খেয়ে যাই। কি বলবো ওনাকে? আমার কিছু জিনিস লাগতো আপু, তাই ওকে বলতে গিয়েছিলাম, কিন্তু ও তো রুমে নাই বলেই আমার রুমের ভিতর ঢুকতে পারলে বাঁচি। নিদ্রা পরীর কথা বিশ্বাস করলো না, কারণ পরীর 2 চোখ অসম্ভব রকম লাল ছিল আর পুরো চেহারা ফোলা ফোলা। দেখে মনে হলো প্রচুর কেঁদেছে। ঠিক 1 সপ্তাহ পর একদিন দুপুরের পর সবাই খাওয়া কমপ্লিট করে যে যার রুমে চলে গেছে। শুভ্র অফিস থেকে এসেছে লাঞ্চ করার জন্য, এখন রেগুলার আসে। শুভ্র ওর রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে আর পরি ওর রুমে ঘুমিয়ে আছে। এমন সময় বাসায় নিতু আসে। পলা কাজ করছিল। পলা নিতুকে দেখে বলল, তুমি এখানে? আসতে কি মানা আছে? না না, মানা থাকবে কেন? তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। বলে বসে পড়ল। পলা চলে যেতেই নিতু সুযোগ বুঝে উপরে চলে আসলো। আজ সব রেডি করে নিয়ে আসছে। ধীরে ধীরে পরি রুমে গেল। দরজা খোলাই ছিল তাই ঢুকতে অসুবিধা হলো না। দরজার ছিটকি লাগিয়ে দিয়ে পরির সামনে এসে বলল, আমি তো শুভ্রকে কোনোদিন পাবো না, তাহলে তোকে কেমনে সুখে থাকতে দিই বলে একটা বালিশ দিয়ে ঘুমন্ত পরির মুখে চেপে ধরে।